লাস্ট স্ম্যাকডাউনটা ড্রু ম্যাকিন্টায়ার আর ড্রু ম্যাকিন্টায়ারের ফ্যান্সদের জন্য একটা বিশাল বড় স্ম্যাকডাউন ছিল, কারণ লাস্ট স্ম্যাকডাউনে আমরা দেখেছিলাম কোডি রোডস আর ড্রু ম্যাকিন্টায়ারের মধ্যে একটা 3 স্টেজেস অফ হেল ম্যাচ। আর সেই ম্যাচে আমরা দেখেছিলাম ড্রু ম্যাকিন্টায়ার কোডি রোডসকে হারিয়ে হয়ে গেছে আমাদের ব্র্যান্ড নিউ আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন। কিন্তু সেই ম্যাচে ড্রু ম্যাকিন্টায়ারের জয়ের পেছনে একটা কারণ ছিল, সেটা হচ্ছে জেকব ফাটু। কারণ লাস্টে যখন স্টেজ 3-তে স্টিল কেজ ম্যাচ চলছিল, তখন আমরা দেখেছিলাম একটা মুহূর্তে জেকব ফাটু এই ম্যাচে ইন্টারফেয়ার করে। সবার প্রথমে সে ড্রু ম্যাকিন্টায়ারকে অ্যাটাক করে, কিন্তু কোডি রোডস যখন তাকে আটকাতে যায় তখন সে কোডি রোডসের উপরও অ্যাটাক করে দেয়। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ড্রু ম্যাকিন্টায়ার কেজ থেকে বেরিয়ে যায়, আর কেজ থেকে বাইরে এসে এই ম্যাচটা জিতে যায়, আর কোডি রোডসের কাছ থেকে তার চ্যাম্পিয়নশিপ চলে যায়। এবার ড্রু ম্যাকিন্টায়ার এই যে আমাদের ব্র্যান্ড নিউ আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়ে গেছে, এটার ফলে ড্রু ম্যাকিন্টায়ারের তো ভালো হয়েছে, কিন্তু এই একটা টাইটেল চেঞ্জ পুরো রাসেলমেনিয়ার প্ল্যানকে নাড়িয়ে রেখে দিয়েছে। কারণ রাসেলমেনিয়ার জন্য ডাব্লিউডাব্লিউ অরিজিনালি যেই প্ল্যান করেছিল, মানে প্রাথমিকভাবে যেই প্ল্যান করেছিল, এখন সেই সব প্ল্যান ভেস্তে গেছে শুধুমাত্র এই একটা টাইটেল চেঞ্জের জন্য। এবার রাসেলমেনিয়ার প্ল্যান্সে কী কী চেঞ্জ হয়েছে সেটা নিয়ে অন্য কোনো ভিডিওতে কথা বলা যাবে। আর অ্যাকচুয়ালি খবর আসছে যে রাসেলমেনিয়ার জন্য যেমন ডাব্লিউডাব্লিউ সব থেকে বড় একটা ম্যাচ প্ল্যান করে রেখেছিল, যেটা হচ্ছে কোডি রোডস ভার্সেস রোমান রিংসের ম্যাচ, যেটা তাদের মধ্যে পার্ট 3 হতো। আর এটা সম্ভবত হতো আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্যই। কিন্তু যেহেতু এখন কোডি রোডসের কাছে চ্যাম্পিয়নশিপই নেই, তাই শোনা যাচ্ছে এরকম যে ব্যাক স্টেজে ডাব্লিউডাব্লিউ কোডি রোডস আর রোমান রিংসের এই প্ল্যানটাকে পুরোপুরি মুছে ফেলেছে, মানে এই প্ল্যানটা আর তাদের খাতায় কলমে নেই, আর রাসেলমেনিয়াতে আমরা আর এই ম্যাচটা দেখতে পাবো না। হ্যাঁ, এইটা ঠিক যে এখনও প্ল্যানস চেঞ্জ হতে পারে, আর হয়তো কোডি রোডস আর রোমান রিংসের ম্যাচ আমরা টাইটেল ছাড়াই দেখে নিলাম, কিন্তু সেইগুলো নিয়ে পরে একটা ভিডিওতে ভালোভাবে আলোচনা করা যাবে। কিন্তু ড্রু ম্যাকিন্টায়ারের টাইটেল চেঞ্জের জন্য রাসেলমেনিয়ার প্ল্যানসে তো চেঞ্জ হয়েছে, কিন্তু ড্রু ম্যাকিন্টায়ারের প্ল্যান এবার কি থাকতে পারে? ড্রু ম্যাকিন্টায়ার কি রাসেলমেনিয়া অব্দি চ্যাম্পিয়ন হিসেবে যাবে? যাওয়া তো উচিত, নাকি রাসেলমেনিয়ার আগেই ড্রু ম্যাকিন্টায়ার চ্যাম্পিয়নশিপ হেরে যাবে? মানে তার রোড টু রাসেলমেনিয়া কেমন হতে চলেছে সেটাকে এই ভিডিওতে একটু প্রেডিক্ট করার চেষ্টা করবো। তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. ড্রু ম্যাকিন্টায়ারের রোড টু রাসেলমেনিয়া প্রেডিক্ট করার আগে আমাদের এইটা দেখতে হবে যে অ্যাকচুয়ালি কি ড্রু ম্যাকিন্টায়ার এই চ্যাম্পিয়নশিপটার সাথে রাসেলমেনিয়ায় যেতে পারবে। কারণ রিউমার তো এরকমও চলছিল যে ড্রু ম্যাকিন্টায়ারকে জাস্ট একটা মোমেন্ট দেওয়ার জন্য স্ম্যাকডাউনে জেতানো হয়েছে, কিন্তু আলটিমেটলি রাসেলমেনিয়া চ্যাম্পিয়ন হিসেবে কোডি রোডসই যাবে। আর এই রোড টু রাসেলমেনিয়ায় কোনো একটা পয়েন্টে কোডি রোডস আবার ড্রু ম্যাকিন্টায়ারকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ নিজের কাছে নিয়ে নেবে। তো প্রথম কথা হচ্ছে এইটা যদি হয়, তাহলে ড্রু ম্যাকিন্টায়ারকে মোমেন্টটা দেওয়ার কোনো মানে দাঁড়ায় না। হ্যাঁ, আমি একটা সময় বলেছিলাম যে ড্রু ম্যাকিন্টায়ার চ্যাম্পিয়ন হওয়ার পর আবার ড্রু ম্যাকিন্টায়ারের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ নিয়ে নিল, সেটা খুব একটা বড় ক্ষতি হবে না। কিন্তু আমার এখন যখন ঘটনাটা ঘটে গেছে, ড্রু ম্যাকিন্টায়ার যখন চ্যাম্পিয়ন হয়ে গেছে, আমার মনে হয় এই মোমেন্টটাকে ড্রু ম্যাকিন্টায়ার ডিজার্ভ করে। এমনকি ড্রু ম্যাকিন্টায়ার এই চ্যাম্পিয়নশিপটার সাথে একটা লম্বা রানও ডিজার্ভ করে। লম্বা বলতে আমি অন্তত বলছি রাসেলমেনিয়া অবধি একটা চ্যাম্পিয়নশিপ রান ড্রু ম্যাকিন্টায়ার ডিজার্ভ করে, কারণ ড্রু ম্যাকিন্টায়ার সেটার জন্য কেপেবল। আর ড্রু ম্যাকিন্টায়ার এই মোমেন্টের জন্য এত বছর ধরে অপেক্ষা করেছে। লাস্ট টাইম সে যখন প্রপারলি চ্যাম্পিয়ন হয়েছিল সেটা ছিল 2020 সাল, যখন আমাদের এখানে কোভিড-19 প্যান্ডেমিক চলছিল আর কোনো অডিয়েন্স ছিল না, কিন্তু সেই সময় সে ডাব্লিউডাব্লিউকে ক্যারি করেছিল। কিন্তু দর্শক ফিরে আসার আগেই আর সব কিছু ঠিকঠাক হওয়ার আগেই ড্রু ম্যাকিন্টায়ারের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ চলে যায়। আর দ্বিতীয়বারের জন্য সে যখন চ্যাম্পিয়ন হয়েছিল সেটা ছিল রাসেলমেনিয়া 40, তখন সে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছিল। কিন্তু তার চ্যাম্পিয়নশিপ জেতার কিছু মুহূর্ত পরেই সিএম পাঙ্ক তাকে অ্যাটাক করে দিয়েছিল, তারপর ড্যামিয়ান প্রিস্ট তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে তার থেকে চ্যাম্পিয়নশিপ নিয়ে নিয়েছিল। তো বলা যেতে পারে সেই কোভিড-19 পর এই প্রথমবার ড্রু ম্যাকিন্টায়ার আবার প্রপারলি দর্শকদের সামনে একটা মোমেন্ট পেয়েছে, যে মোমেন্টটাকে আমি আবারও বলছি সে ডিজার্ভ করে। তাই আমার মনে হয় তাকে অন্তত রাসেলমেনিয়া অবধি চ্যাম্পিয়ন থাকতে দেওয়া উচিত, আর তার থেকে এখন চ্যাম্পিয়নশিপ নেওয়ার কোনো দরকার নেই। আর যদি আলটিমেটলি আবার চ্যাম্পিয়নশিপ কোডি রোডসের কাছেই চলে যায়, তাহলে মনে হবে যে চ্যাম্পিয়নশিপটা কোডি রোডসেরই, শুধু মাঝখানে মাঝখানে চ্যাম্পিয়নশিপটা মাঝে মাঝে হ্যান্ড চেঞ্জ করে। যেমন এক সময় জনসিনার কাছে এলো, জনসিনার কাছে এসে আবার কোডি রোডসের কাছে ফিরে গেল, ঠিক সেমভাবে ড্রু ম্যাকিন্টায়ারের কাছে এলো, ড্রু ম্যাকিন্টায়ারের কাছ থেকে আবার কোডি রোডসের কাছে ফিরে গেল। মানে আলটিমেটলি কোডি রোডসের কাছে যেতে হবে, মাঝখানে শুধু হ্যান্ড চেঞ্জ করছে। তো আমার মনে হয় এইটা করা ঠিক হবে না। তাই আপাতত রাসেলমেনিয়া অবধি ড্রু ম্যাকিন্টায়ারকে চ্যাম্পিয়ন রাখা উচিত। তাই আমি ড্রু ম্যাকিন্টায়ারের যে রোড টু রাসেলমেনিয়াটা প্রেডিক্ট করতে চলেছি, সেইখানে আমি ড্রু ম্যাকিন্টায়ারকে অ্যাজ আওয়ার আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপই রাসেলমেনিয়া অবধি নিয়ে যেতে চলেছি। তো এবার দেখা যাক যে ড্রু ম্যাকিন্টায়ারের এই রোড টু রাসেলমেনিয়াটা কেমন হতে চলেছে অ্যাকর্ডিং টু মাই প্রেডিকশনস।
সবার প্রথমে কথা বলা যাক যে এই চ্যাম্পিয়নশিপটার সাথে ড্রু ম্যাকেন্টায়ারের ফার্স্ট চ্যালেঞ্জার কে হবে। তো আমরা দেখেছিলাম ড্রু ম্যাকেন্টায়ার চ্যাম্পিয়ন হওয়ার আগে স্ম্যাকডাউনের জেনারেল ম্যানেজার নিক অল্ডিস স্ম্যাকডাউনের জন্য, মানে এই স্ম্যাকডাউনের জন্য, এই সপ্তাহে যে স্ম্যাকডাউনটা হবে সেই স্ম্যাকডাউনের জন্য 4টে ম্যাচকে অফিসিয়াল করে দিয়েছিল। আর এই 4টে ম্যাচের যারা উইনার হবে সেই 4জন উইনার স্যাটারডে নাইটস মেন ইভেন্টে অংশগ্রহণ করবে একটা ফেটাল 4-ওয়ে ম্যাচের। আর সেই ফেটাল 4-ওয়ে ম্যাচের যে উইনার হবে সে ড্রু ম্যাকেন্টায়ারকে চ্যালেঞ্জ করবে অ্যাট রয়্যাল রাম্বল। তো রয়্যাল রাম্বল অবধি এখন ড্রু ম্যাকেন্টায়ারের ম্যাপ পুরো সেট হয়ে আছে। তো চলো প্রথমে এই স্ম্যাকডাউনে, মানে এই সপ্তাহের স্ম্যাকডাউনে আমরা যে 4টে ম্যাচ দেখতে পাবো সেই 4টে ম্যাচের একটু প্রেডিকশন করা যাক। যার মধ্যে একটা ম্যাচ হতে চলেছে র্যান্ডি অর্টন ভার্সেস দ্য মিজের মধ্যে। এবার এই ম্যাচের যদি উইনার প্রেডিক্ট করতে হয়, আমার মনে হয় না যে এই মুহূর্তে মিজের কোনো চান্স আছে যে সে র্যান্ডি অর্টনকে কোনো উপায়ে হারাতে পারে বলে। তাই এই ম্যাচের জন্য আমার ক্লিয়ার উইনার হচ্ছে দ্য ভাইপার র্যান্ডি অর্টন। আর একটা ম্যাচ দেখতে পাবো আমরা ম্যাট কার্ডোনা ভার্সেস ট্রিক উইলিয়ামসের মধ্যে। এবার এই ম্যাচটা অ্যাকচুয়ালি একটু ট্রিকি, তার কারণ হচ্ছে ম্যাট কার্ডোনারও ডাব্লিউডাব্লিউতে রিটার্ন হয়েছে, তারও এখন মোমেন্টাম চাই। আর ওই দিক থেকে ট্রিক উইলিয়ামসও সবেমাত্র এনএক্সটি থেকে মেন রোস্টারে কল আপ হয়েছে, তো সেই কারণে তারও এখন মোমেন্টাম চাই। কিন্তু আমার মনে হয় ম্যাট কার্ডোনার থেকে ট্রিক উইলিয়ামসের দিকে ডাব্লিউডাব্লিউ এখন বেশি নজর দিচ্ছে, যেহেতু ট্রিক উইলিয়ামস তাদেরই প্রোডাক্ট, আর যেহেতু এনএক্সটি থেকে সে মেন রোস্টারে ডেবিউ করেছে, তো তার মোমেন্টামটা এখন বেশি দরকার। তো আমার মনে হয় এইখানে ম্যাট কার্ডোনাকে একটু স্যাক্রিফাইস করা হতে পারে, আর এই ম্যাচটা ট্রিক উইলিয়ামস বের করে নিতে পারে, কারণ সেই এই ম্যাচের উইনার হতে পারে। তাই আমার প্রেডিকশন এই ম্যাচে ট্রিক উইলিয়ামস ম্যাট কার্ডোনাকে হারাতে চলেছে। আর একটা ম্যাচ আমরা দেখতে পাবো ড্যামিয়েন প্রিস্ট ভার্সেস সোলো সিকোয়ার মধ্যে। এবার এই ম্যাচের উইনার প্রেডিক্ট করা একটু কঠিন, তার কারণ হচ্ছে রিসেন্টলি আমরা দেখেছিলাম যে সোলো সিকোয়া আর তার এমএফটিদের সাথে যে হোয়াইট সিক্সের টিমের ম্যাচ হয়েছিল, সেই ম্যাচে সোলো সিকোয়া আর তার এমএফটিরা জয়লাভ করেছিল, মানে সোলো সিকোয়ার কাছে এখন মোমেন্টাম আছে। আবার ড্যামিয়েন প্রিস্টেরও লাস্ট ম্যাচ ছিল ড্যামিয়েন প্রিস্ট ভার্সেস অ্যালিস্টার ব্ল্যাকের মধ্যে একটা অ্যাম্বুলেন্স ম্যাচ। সেই ম্যাচেও আমরা দেখেছিলাম ড্যামিয়েন প্রিস্ট অ্যালিস্টার ব্ল্যাককে অ্যাম্বুলেন্স ম্যাচে হারিয়ে দিয়েছিল, তো ড্যামিয়েন প্রিস্টের কাছেও মোমেন্টাম আছে। এবার তো দুই সুপারস্টারের কাছেই যখন মোমেন্টাম আছে, তখন এই ম্যাচটা জিতবে কে? আমার মনে হয় দেখো, এই ম্যাচে যেই জিতুক না কেন তার ফিউচার স্টোরি লাইন এফেক্টেড হবে। তার কারণ হচ্ছে যদি এই ম্যাচে সোলো সিকোয়া জিতে যায়, তাহলে সোলো সিকোয়া না হয় অ্যাডভান্স করে গেল, কিন্তু তারপর ড্যামিয়েন প্রিস্টের কী হবে? কারণ অ্যালিস্টার ব্ল্যাকের সাথে তার ফিউডটা শেষ হয়ে গেছে, এখন ড্যামিয়েন প্রিস্টের কাছে আর করার কিছু নেই। কিন্তু সোলো সিকোয়া যদি এই ম্যাচটা না জেতে, তার একটা কারণ হতে পারে আমাদের আঙ্কেল হাউডি আর তার হোয়াইট সিক্স। যদি আঙ্কেল হাউডি আর হোয়াইট সিক্সের দ্বারা সোলো সিকোয়া এই ম্যাচে কোনোভাবে ডিস্ট্র্যাক্টেড হয়, কারণ আঙ্কেল হাউডি আর হোয়াইট সিক্সও তাদের বদলা নিতে চাইবে, যেহেতু সোলো সিকোয়া তাদেরকে মাইন্ড গেমস খেলে হারিয়েছে যখন সে আর কি লাস্টে ব্রে হোয়াইটের সেই লণ্ঠনটা নিয়ে পালিয়েছিল, তো সেই বদলাটা তো আঙ্কেল হাউডি আর তার হোয়াইট সিক্স নিতে চাইবে। তো সেই কারণে যদি তারা সোলো সিকোয়াকে এই ম্যাচে ডিস্ট্র্যাক্ট করে আর তার জন্য সোলো সিকোয়া এই ম্যাচে হেরে যায়, তাহলে দুদিকেই লাভ আছে। প্রথম কথা হচ্ছে সোলো সিকোয়া আর আঙ্কেল হাউডির ফিউড বা এমএফটি আর হোয়াইট সিক্সের ফিউড এখান থেকে কন্টিনিউ হতে পারবে। ওই দিক থেকে ড্যামিয়েন প্রিস্টও এই টুর্নামেন্টে অ্যাডভান্স করে যাবে, আর ড্যামিয়েন প্রিস্টের জন্য ফিউচারে করার মতো কিছু থাকবে, আর অন্তত স্যাটারডে নাইটস মেন ইভেন্টেও পার্টিসিপেট করার মতো একটা পয়েন্ট থাকবে। তাই আমার মনে হয় এই ম্যাচে কোনোভাবে হোয়াইট সিক্সের একটা ইন্টারফিয়ারেন্স হতে পারে, যার ফলে সোলো সিকোয়া ডিস্ট্র্যাক্টেড হবে আর এই ম্যাচটা ড্যামিয়েন প্রিস্টের নামে চলে যাবে, আর ড্যামিয়েন প্রিস্ট এই ম্যাচে সোলো সিকোয়াকে হারিয়ে অ্যাডভান্স করে যাবে। আর লাস্ট যে ম্যাচটা আমরা দেখতে পাবো সেটা হবে স্যামি জেন ভার্সেস ইলিয়া ড্র্যাগনুভের মধ্যে। এবার এই ম্যাচটাও একটা ক্লাসিক রেসলিং ম্যাচ হতে চলেছে, কারণ দুজনের 100% দিতে চলেছে। কিন্তু অলরেডি আমরা ইলিয়া ড্র্যাগনুভ আর স্যামি জেনের মধ্যে একটা ম্যাচ দেখে ফেলেছি, যখন স্যামি জেন ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের জন্য ওপেন চ্যালেঞ্জ দিচ্ছিল, আর সেখানে ইলিয়া ড্র্যাগনুভ তার রিটার্ন করে সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছিল। আর ইলিয়া ড্র্যাগনুভ শুধু চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেনি, সে স্যামি জেনকে সেই ম্যাচে হারিয়ে ব্র্যান্ড নিউ ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নও হয়ে গেছিল। তো অলরেডি স্যামি জেন আর ইলিয়া ড্র্যাগনুভের ম্যাচে ড্র্যাগনুভের একটা আপার হ্যান্ড আছে, আর তাদের স্কোর এখন 0-1। কিন্তু আমার মনে হয় এই ম্যাচে স্যামি জেন সেই স্কোরটাকে টাই করতে চলেছে বা ড্র করতে চলেছে, কারণ এই ম্যাচে আমার মনে হয় যেহেতু ইলিয়া ড্র্যাগনুভ অলরেডি একবার স্যামি জেনকে হারিয়ে রেখেছে, তাই এই ম্যাচে স্যামি জেন ইলিয়া ড্র্যাগনুভকে হারাতে পারে, আর ইলিয়া ড্র্যাগনুভের তাতে কোনো ক্ষতি হবে না। আর যেমন বললাম দুজনের 100% দেবে এই ম্যাচটায়। এই ম্যাচটা একটা ক্লাসিক রেসলিং ম্যাচ হতে পারে, কিন্তু আলটিমেটলি এই ম্যাচে আমার মনে হয় স্যামি জেন ইলিয়া ড্র্যাগনুভকে হারিয়ে দেবে, আর এই টুর্নামেন্ট বলো বা যাই বলো না কেন এটার জন্য অ্যাডভান্স করে যাবে, আর স্যাটারডে নাইটস মেন ইভেন্টে তারও একটা স্পট অধিকার করে নেবে। তো আলটিমেটলি আমার যে 4জন উইনার বেরোলো তারা হলো দ্য ভাইপার র্যান্ডি অর্টন, ট্রিক উইলিয়ামস, ড্যামিয়েন প্রিস্ট আর স্যামি জেন। তো এই 4জনের মধ্যেই এবার হতে চলেছে স্যাটারডে নাইটস মেন ইভেন্টে একটা ফেটাল 4-ওয়ে ম্যাচ।
তাহলে আর বেশি সময় নষ্ট না করে এবার সোজা চলে যাওয়া যাক স্যাটারডে নাইটস মেইন ইভেন্টের রাতে, যেখানে ফেটাল 4-ওয়ে ম্যাচে মুখোমুখি হয়েছে র্যান্ডি অর্টন, ট্রিক উইলিয়ামস, ড্যামিয়ান প্রিস্ট আর স্যামি জেন। আর এদের চারজনের মধ্যে যেই ম্যাচটা জিতবে সে চ্যালেঞ্জ করতে চলেছে ড্রু ম্যাকেন্টায়ারকে অ্যাট রয়্যাল রাম্বল। এবার এই ম্যাচে সবার প্রথম কথা হচ্ছে, আমার মনে হয় না যে ট্রিক উইলিয়ামস আর ড্যামিয়ান প্রিস্টের সেই অর্থে কোনো চান্স আছে বলে। আমার মনে হয় এই ম্যাচে যেই দুজনের জেতার চান্স সব থেকে বেশি তারা হলো র্যান্ডি অর্টন আর স্যামি জেন। র্যান্ডি অর্টন কেন? কারণ অলরেডি র্যান্ডি অর্টনের নজর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের দিকে ছিল। যখন থেকে সেই চ্যাম্পিয়নশিপটা কোডি রোডসের কাছে ছিল তখন থেকেই তার নজর এই চ্যাম্পিয়নশিপটার দিকে আছে। এবার কোডি রোডসের কাছে থাকাকালীন র্যান্ডি অর্টন তো সেইভাবে সুযোগ পায়নি, কিন্তু আমার মনে হয় র্যান্ডি অর্টন এখন ড্রু ম্যাকেন্টায়ারকে অবশ্যই চ্যালেঞ্জ করতে চাইবে এই চ্যাম্পিয়নশিপটার জন্য। কিন্তু ওই দিক থেকে আমাদের এটাও মনে রাখতে হবে যে এইবারের স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট হতে চলেছে কানাডা থেকে, মন্ট্রিয়াল কানাডা থেকে, যেটা হলো স্যামি জেনের হোম টাউন। এবার স্যামি জেন যেখানে যায় সেটাই তার হোম গ্রাউন্ড হয়ে যায়, কিন্তু কানাডা তো স্যামি জেনের অরিজিনাল হোম গ্রাউন্ড। তাই কানাডায় স্যামি জেন কোনো ম্যাচে থাকবে না এটা তো হতেই পারে না। মানে ম্যাচে তো আছেই অলরেডি, কিন্তু সেই ম্যাচটা যদি স্যামি জেন তার হোম ক্রাউডের সামনে জিতে যায় সেটা স্যামি জেনের জন্য একটা বড় মোমেন্ট হতে চলেছে। আর আমরা অলরেডি দেখতে পাচ্ছি এই বছর স্যামি জেন নিজের একটা গল্প চালানোর চেষ্টা করছে, যেখানে সে এই বছর যে কোনো উপায় ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে চায় বা ডাব্লিউডাব্লিউইতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চায়। তো সেক্ষেত্রে তার হোম ক্রাউডের সামনে এটা স্যামি জেনের কাছে সবথেকে বড় সুযোগ যে স্যামি জেন এই ফেটাল 4-ওয়ে ম্যাচ জিতে রয়্যাল রাম্বলে ড্রু ম্যাকেন্টায়ারকে চ্যালেঞ্জ করতে পারবে ফর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। তাই আমার মনে হয় এই ম্যাচে স্যামি জেনেরও জেতার চান্স আছে। তো এই কারণে আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে স্যামি জেন এই ম্যাচে র্যান্ডি অর্টনকে হারাতে চলেছে। কী উপায় হারাবে আমার সত্যি কোনো আইডিয়া নেই, অনেক কিছু হতে পারে এই ম্যাচে, অনেক স্টোরি লাইন ডাব্লিউডাব্লিউ দেখাতে পারে। হয়তো দেখা গেল এই ম্যাচে কোনোভাবে কোডি রোডস ইন্টারফেয়ার করার চেষ্টা করলো কোনো উপায়, আর যার ফলে র্যান্ডি অর্টন ডিস্ট্র্যাক্টেড হয়ে গেল। বা হয়তো এটাও হতে পারে যে আমাদের জেকব ফাটু সে আলটিমেটলি জানতে পারলো যে না তো ড্রু ম্যাকেন্টায়ার না তো কোডি রোডস, তার উপর অ্যাকচুয়ালি অ্যাটাক করেছিল র্যান্ডি অর্টন। তো এই ম্যাচে জেকব ফাটু কোনোরকমভাবে ইন্টারফেয়ার করতে পারে। মানে এইটা আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এরকম কিছু উপায় হতে পারে যার ফলে র্যান্ডি অর্টন এই ম্যাচে ডিস্ট্র্যাক্টেড হতে পারে। আর আলটিমেটলি স্যামি জেন কোনোভাবে এই ম্যাচে জিতে বেরিয়ে যেতে পারে। এবার র্যান্ডি অর্টনকে যে ডিস্ট্র্যাক্টেড হতেই হবে তেমন কোনো কথা নেই, কারণ যেহেতু এটা একটা ফেটাল 4-ওয়ে ম্যাচ, তাই এই ম্যাচে তো এমন কথা নেই যে র্যান্ডি অর্টনকেই পিন করতে হবে। হয়তো স্যামি জেন ট্রিক উইলিয়ামস বা ড্যামিয়ান প্রিস্টকে পিন করে এই ম্যাচটা জিতে গেল। মানে মোট কথা হলো স্যামি জেনের কাছে এই ম্যাচে জেতার সুযোগ থাকবে। আর এই কারণেই হয়তো ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটাকে একটা ফেটাল 4-ওয়ে ম্যাচ বানিয়েছে, যাতে কোনোভাবে র্যান্ডি অর্টনকেও প্রোটেক্ট করা যায়, তার ক্যারেক্টারের কোনো সমস্যা না হয়। আর ওই দিক থেকে স্যামি জেনকেও ডাব্লিউডাব্লিউ এই ম্যাচে অ্যাডভান্স করিয়ে দিতে পারে, আমার এটা পার্সোনালি মনে হচ্ছে। তাই আমার মতে আর আমার প্রেডিকশনে এই ম্যাচের উইনার হতে চলেছে স্যামি জেন। আর এইভাবে রয়্যাল রাম্বলের জন্য আমরা স্যামি জেন ভার্সেস ড্রু ম্যাকেন্টায়ারের মধ্যে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখতে চলেছি। এবার চলে আসা যাক রয়্যাল রাম্বলের কথায়। এবার আমার মনে হয় ড্রু ম্যাকেন্টায়ারের যে ফার্স্ট চ্যালেঞ্জার হতে চলেছে সে যেহেতু স্যামি জেন, তো এই কারণে ড্রু ম্যাকেন্টায়ারের খুব একটা সমস্যা হবে না যে সে স্যামি জেনকে হারিয়ে এই ম্যাচে তার চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করে নিক। তার কারণ হচ্ছে দেখো, যদি এই ম্যাচে র্যান্ডি অর্টন ড্রু ম্যাকেন্টায়ারের সামনে পড়তো তাহলে র্যান্ডি অর্টনকে হারাতে ডাব্লিউডাব্লিউর একটু তো সমস্যা হয়ে যেত। যেমন বললাম র্যান্ডি অর্টনের ক্যারেক্টারকেও প্রোটেক্ট করতে হবে, তো সেক্ষেত্রে ডাব্লিউডাব্লিউর একটু সমস্যা হয়ে যেতে পারতো। কিন্তু যেহেতু এখন তার সামনে স্যামি জেন আছে, তাই স্যামি জেন একটা লস্ট অ্যাফোর্ড করতেই পারে, মানে একটা হার অ্যাফোর্ড করতেই পারে। তো যদি স্যামি জেন ড্রু ম্যাকেন্টায়ারের কাছে ক্লিনও হেরে যায় তবু সেটা স্যামি জেনের ক্যারেক্টারের জন্য খুব একটা খারাপ জিনিস হবে না, উল্টে তার স্টোরি লাইনটা আরও বেটার হবে। কারণ স্যামি জেন যেহেতু একটা আন্ডারডগ টাইপের দেখাচ্ছে, মানে স্যামি জেনকে যেহেতু একটা আন্ডারডগ টাইপের দেখাচ্ছে ডাব্লিউডাব্লিউ পুরো স্টোরি লাইনটায়, তো হয়তো এরকম হবে যে স্যামি জেন চেষ্টা করেও পারছে না, আর আলটিমেটলি একটা মোমেন্টে গিয়ে যখন স্যামি জেন অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ পাবে তখন সেটা স্যামি জেনের জন্য একটা বড় মোমেন্ট হবে। তো তার জন্য স্যামি জেনের কিছু ফেলিয়ার দরকার। তো সেই কারণে আমার মনে হয় স্যামি জেন এই ম্যাচে ড্রু ম্যাকেন্টায়ারের কাছে একটা হার অ্যাফোর্ড করতে পারে। আর এই কারণেই আমার মনে হয় যে ড্রু ম্যাকেন্টায়ারের ফার্স্ট টাইটেল ডিফেন্সে যাতে ডাব্লিউডাব্লিউর সামনে কোনো সমস্যা না আসে, তাই এইটাই ডাব্লিউডাব্লিউর জন্য সব থেকে সেফ বেট হবে যে ড্রু ম্যাকেন্টায়ার আর স্যামি জেনের ম্যাচ করিয়ে দাও, যেখানে ড্রু ম্যাকেন্টায়ার তার ফার্স্ট অপোনেন্ট স্যামি জেনকে হারিয়ে তার চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করে নেবে। কিন্তু সমস্যা হতে পারে তখন যখন স্যামি জেনের বদলে সেখানে র্যান্ডি অর্টন থাকবে, কারণ তখন আবার ডাব্লিউডাব্লিউকে অন্য ওয়ে আউট বের করতে হবে কীভাবে র্যান্ডি অর্টনকে এই ম্যাচে
হারিয়ে দেওয়া যায় বা কীভাবে র্যান্ডি অর্টনের ক্যারেক্টারকে প্রোটেক্ট করে ড্রু ম্যাকেন্টায়ারকে দিয়ে চ্যাম্পিয়নশিপ রিটেন করানো যায়। তো আমার মনে হয় ডাব্লিউডাব্লিউ অত ঝামেলায় যাবে না, তো সিম্পলি ড্রু ম্যাকেন্টায়ার স্যামি জেনের ম্যাচ করাও, যেখানে ড্রু ম্যাকেন্টায়ার স্যামি জেনকে তার ফার্স্ট টাইটেল ডিফেন্সে হারিয়ে সাকসেসফুলি তার চ্যাম্পিয়নশিপ রয়্যাল রাম্বলে রিটেন করতে চলেছে। আর আরেকভাবেও যদি আমরা ভেবে দেখি, তাহলে যেহেতু রয়্যাল রাম্বল সৌদি আরব থেকে হচ্ছে, তাই সেখানে তো স্যামি জেনকে সবাই ভালোবাসে, তো স্যামি জেনকে রয়্যাল রাম্বল ম্যাচে নিয়ে এলে স্যামি জেন তো একটা ক্লিয়ার ফেভারিট হতে পারে রয়্যাল রাম্বল ম্যাচ জেতার জন্য। কিন্তু যেহেতু রয়্যাল রাম্বলে এই বছরে রোমান রিংস আর ব্রন ব্রেকারের চান্স স্যামি জেনের থেকে বেশি, তাই আমার মনে হয় স্যামি জেনকে বেকার রয়্যাল রাম্বল ম্যাচে এনে রয়্যাল রাম্বল ম্যাচ হারানোর থেকে সৌদি আরবের ক্রাউডের সামনে স্যামি জেনকে যদি ডাব্লিউডাব্লিউ একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচে রাখে, তো সেটাও ডাব্লিউডাব্লিউর পক্ষে সহজ একটা উপায় হবে। তার ফলে কি হবে যে রয়্যাল রাম্বলের একটা স্পট বেঁচে যাবে, আবার ওই দিক থেকে স্যামি জেন সৌদি আরেবিয়ার ক্রাউডের সামনেও তার একটা মোমেন্ট পেয়ে যাবে যেখানে সে কিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য কম্পিট করছে। হ্যাঁ, এবার আমরা এটাও জানি যে এই ম্যাচটা যদি রয়্যাল রাম্বল ম্যাচের আগে হয়, তাহলে স্যামি জেন এরপরে রয়্যাল রাম্বল ম্যাচেও মানে আসতে পারে আর কি, কারণ এমন তো কোনো কথা নেই যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচে থাকবে সে আর রয়্যাল রাম্বলে পার্টিসিপেট করতে পারে না। যদি এই ম্যাচটা রয়্যাল রাম্বল ম্যাচের আগে হয়ে যায় কোনোভাবে, আর রয়্যাল রাম্বল ম্যাচটা যদি মেন ইভেন্টে হয়, তাহলে স্যামি জেন পরবর্তীকালে রয়্যাল রাম্বলেও এন্টার করতে পারে। কিন্তু আমার মনে হয় সৌদি আরবের ক্রাউডের সামনে স্যামি জেনকে একটা মোমেন্ট দেওয়ার জন্য এটা একটা বড় ম্যাচ হতে চলেছে। তো সব দিক থেকেই ভেবে দেখতে গেলে রয়্যাল রাম্বলে তো আমার স্যামি জেনের চান্সই বেশি মনে হচ্ছে, যে কিনা ড্রু ম্যাকেন্টায়ারকে ফেস করতে পারে। যাই হোক না কেন, এই ম্যাচে তো আউটকামের কথা বললাম, কিন্তু যখন ড্রু ম্যাকেন্টায়ার রয়্যাল রাম্বলে সাকসেসফুলি স্যামি জেনকে হারিয়ে তার চ্যাম্পিয়নশিপ রিটেন করে নেবে, আমার মনে হয় তারপরে রাস্তাটা ড্রু ম্যাকেন্টায়ারের জন্য একটু সহজ হয়ে যাবে। তার কারণ হচ্ছে রয়্যাল রাম্বলের পর যদি আমরা দেখি, তাহলে রাসেলমেনিয়ার পথে সবথেকে বড় বাধা হচ্ছে এলিমিনেশন চেম্বার, যেটা হবে শিকাগো থেকে। এবার যেহেতু এলিমিনেশন চেম্বার শিকাগো থেকে হচ্ছে, তাই আমার মনে হয় এলিমিনেশন চেম্বারে মেন স্পটলাইটে থাকবে আমাদের আরেক চ্যাম্পিয়ন মানে সিএম পাঙ্ক। আর যদি কোনোভাবে আমরা ধরেও নিই যে এই বছর এলিমিনেশন চেম্বারে কোনো নাম্বার ওয়ান কন্টেন্ডারের জন্য ম্যাচ হবে না, তার পরিবর্তে কোনো একটা চ্যাম্পিয়নকে তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতে হবে ইনসাইড এলিমিনেশন চেম্বার, তাহলে সেক্ষেত্রেও আমার মনে হয় সিএম পাঙ্কের চান্সই বেশি যে সিএম পাঙ্ক তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ইনসাইড এলিমিনেশন চেম্বার ডিফেন্ড করতে চলেছে, যেহেতু এলিমিনেশন চেম্বার শিকাগো থেকে হচ্ছে। তাই আমার মনে হয় হয়তো আমাদের ড্রু ম্যাকেন্টায়ার এলিমিনেশন চেম্বারে ওয়ার্কই করবে না, মানে এলিমিনেশন চেম্বারে ড্রু ম্যাকেন্টায়ারের কোনো ম্যাচ থাকবেই না। আর যদি একান্ত ড্রু ম্যাকেন্টায়ারের কোনো ম্যাচ এলিমিনেশন চেম্বারে থাকতে হয়, আমার মনে হয় সেই ম্যাচটা হতে পারে ড্রু ম্যাকেন্টায়ার ভার্সেস কোডি রোডসের মধ্যে আরেকটা রিম্যাচ, আর না হলে জেকব ফাটুকে এই ম্যাচে ইনভলভ করা হতে পারে, আর ড্রু ম্যাকেন্টায়ার ভার্সেস জেকব ফাটুর মধ্যে একটা ম্যাচ হতে পারে। আর তা না হলে এই তিনজন সুপারস্টারের মধ্যেই মানে ড্রু ম্যাকেন্টায়ার ভার্সেস জেকব ফাটু ভার্সেস কোডি রোডসের মধ্যে একটা ট্রিপল থ্রেট ম্যাচ আমাদের ডাব্লিউডাব্লিউ এলিমিনেশন চেম্বারে দেখাতে পারে। তো মোট কথা হলো ড্রু ম্যাকেন্টায়ারের জন্য এলিমিনেশন চেম্বারে আমার এই দুটো পসিবিলিটি মনে হচ্ছে, এক না হয় ড্রু ম্যাকেন্টায়ার এলিমিনেশন চেম্বারে কাজই করবে না, আর না হলে ড্রু ম্যাকেন্টায়ার ভার্সেস কোডি রোডস ভার্সেস জেকব ফাটুর মধ্যে, বা যে দুটো ম্যাচের কথা বললাম সেই দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচ ড্রু ম্যাকেন্টায়ারের জন্য এলিমিনেশন চেম্বারে হতে পারে। এবার যেমন বললাম ডাব্লিউডাব্লিউ যদি আবার কোডি রোডসের কাছে টাইটেল ফেরত দিতে চায়, তাহলে এখানেই সেই সুযোগটা থাকবে যেখানে কিনা কোডি রোডস আবার ড্রু ম্যাকেন্টায়ারকে কোনোভাবে হারিয়ে বা এই ম্যাচটা কোনোভাবে জিতে তার চ্যাম্পিয়নশিপ ফেরত নিয়ে নিতে পারে, তারপরে রাসেলমেনিয়াতে অ্যাজ আ চ্যাম্পিয়ন যেতে পারে। কিন্তু যদি সেটা না হয়, তাহলে আমার মনে হয় যেই ম্যাচই হোক না কেন ড্রু ম্যাকেন্টায়ার এই ম্যাচেও সাকসেসফুলি তার চ্যাম্পিয়নশিপ রিটেন করে নেবে, তারপর তার জন্য রোড টু রাসেলমেনিয়া পুরো ক্লিয়ার হয়ে যাবে, আর ড্রু ম্যাকেন্টায়ারই রাসেলমেনিয়াতে যাবে অ্যাজ আওয়ার আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন। তাহলে ড্রু ম্যাকেন্টায়ারকে আমি সাকসেসফুলি রাসেলমেনিয়া অবধি চ্যাম্পিয়ন হিসেবে নিয়ে চলে এসেছি। এবার তাহলে ভেবে দেখা যাক যে রাসেলমেনিয়াতে ড্রু ম্যাকেন্টায়ারের জন্য কী কী ম্যাচ সেট আপ করা যেতে পারে। সবার প্রথমে সব থেকে সহজ প্রেডিকশনটা করা যাক, যেটা হচ্ছে রয়্যাল রাম্বল উইনারের এগেনস্টে ড্রু ম্যাকেন্টায়ারের ম্যাচ। এবার যেমন বললাম এই বছর রয়্যাল রাম্বল উইনার হিসেবে যেই দুইজনের নাম সবার আগে উঠে আসছে তারা হলো ব্রন ব্রিকার আর রোমান রেইন্স। এবার ব্রন ব্রিকার যদি রয়্যাল রাম্বল উইনার হয়, তাহলে ব্রন ব্রিকারের চান্স এটাই বেশি আছে যে সে সিএম পাঙ্ককে চ্যালেঞ্জ করতে যাবে। কিন্তু ওই দিক থেকে যদি রোমান রেইন্স রয়্যাল রাম্বল উইনার হয়ে যায় কোনোভাবে, তাহলে রোমান রেইন্সের কাছে পসিবিলিটি আছে যে রোমান রেইন্স ড্রু ম্যাকেন্টায়ারকে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করবে, যেই চ্যাম্পিয়নশিপটার জন্য সে কখনো রিম্যাচ পায়নি। আর ওই দিক থেকে ড্রু ম্যাকেন্টায়ারও একদিন মানে ব্লাড লাইনকে হান্ট করতে বেরিয়েছিল, তারপর সেই স্টোরি লাইনটাকে ড্রপ করে দেওয়া হয়েছিল, আর অলরেডি রোমান রেইন্সের সাথেও বদলা নেওয়া ড্রু ম্যাকেন্টায়ারের বাকি আছে। তো এইটা রাসেলমেনিয়ার একটা ব্লকবাস্টার ম্যাচ হতে পারে। এছাড়া যদি রোমান রেইন্সের পসিবিলিটি আমরা একটু কমিয়ে দিই, তাহলে ডাব্লিউডাব্লিউ একটা ওয়াইল্ড মুভ করতে পারে, যেটা হচ্ছে আমাদের ওবা ফেমি
ওভা ফেমিকে যদি মেন রোস্টারে এনে কোনোভাবে ডাব্লিউডাব্লিউই নাম্বার ওয়ান কন্টেন্ডার বানিয়ে দিতে পারে ড্রু ম্যাকেন্টায়ারের চ্যাম্পিয়নশিপের জন্য অ্যাট রাসেলমেনিয়া, এবার সেটা হয়তো শকিংলি ওভা ফেমিকে রয়্যাল রাম্বল জিতিয়েও হতে পারে, বা এই বছরের এলিমিনেশন চেম্বার যদি নাম্বার ওয়ান কন্টেন্ডারশিপের জন্য হয় তাহলে এই বছর ওভা ফেমি হয়তো এলিমিনেশন চেম্বার জিতে গেল। মানে যে কোনো উপায় যদি ওভা ফেমি নাম্বার ওয়ান কন্টেন্ডার হয়ে যায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য, তো সেক্ষেত্রে আমরা দেখতে পেতে পারি ড্রু ম্যাকেন্টায়ার ভার্সেস ওভা ফেমির ম্যাচও আমাদেরকে ডাব্লিউডাব্লিউ রাসেলমেনিয়ায় দেখাতে পারে, কারণ অলরেডি ওভা ফেমি আর ড্রু ম্যাকেন্টায়ারের মধ্যে একটা গল্পের শুরু হয়ে গেছে ডাব্লিউডাব্লিউইতে। যখন আমরা স্যাটারডে নাইটস মেন ইভেন্টের লাস্টে দেখেছিলাম যে ড্রু ম্যাকেন্টায়ার যখন কোডি রোডস আর ওভা ফেমির ম্যাচে ইন্টারফেয়ার করেছিল, তখন ওভা ফেমি আর ড্রু ম্যাকেন্টায়ারের মধ্যে একটা মোমেন্ট শেয়ার হয়েছিল। তো সেখান থেকে যদি ডাব্লিউডাব্লিউ গল্প বানাতে চায় তাহলে ড্রু ম্যাকেন্টায়ার ওভা ফেমির ম্যাচও আমাদের দেখাতে পারে, কিন্তু পসিবিলিটি তার খুব কম আছে বলেই আমার মনে হচ্ছে। এবার এইগুলো যদি না হয় তাহলে আরেকটা অপশন হচ্ছে ড্রু ম্যাকেন্টায়ার কোডি রোডসের আবার একটা রিম্যাচের, কিন্তু সেটা বোরিং হয়ে যাবে রাসেলমেনিয়ার জন্য। তাই আমার মনে হয় সেই ক্ষেত্রে আরেকজনকে এই ম্যাচটায় ঢোকানো যেতে পারে, যেটা হচ্ছে আমাদের ভাইপার র্যান্ডি অর্টন। এবার র্যান্ডি অর্টন কীভাবে এই ম্যাচে ঢুকবে সেই গল্পটা পুরোপুরি আলাদা, সেখানে ড্রু ম্যাকেন্টায়ারের কোনো হাত নেই। হয়তো হতে পারে ভাইপারের হিলটন হয়ে গেল, মানে র্যান্ডি অর্টন হিলটন করে কোডি রোডসের সাথে স্টোরি লাইন শুরু করে দিল, আর যেহেতু কোডি রোডস ড্রু ম্যাকেন্টায়ারকে রাসেলমেনিয়া চ্যালেঞ্জ করেছে তাই সেই ম্যাচে র্যান্ডি অর্টনও মাঝখান থেকে ঝাঁপিয়ে পড়লো, সেটা হতে পারে। তো সেইটা হলে একটা ম্যাচ যেটা সেট হতে পারে রাসেলমেনিয়া সেটা হচ্ছে একটা ট্রিপল থ্রেট ম্যাচ, যেখানে ড্রু ম্যাকেন্টায়ার তার আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করবে এগেনস্ট দ্য আমেরিকান নাইটমেয়ার কোডি রোডস অ্যান্ড দ্য ভাইপার র্যান্ডি অর্টন অ্যাট দ্য গ্র্যান্ডেস্ট স্টেজ অফ দেম অল রাসেলমেনিয়া। তো এটাও একটা ব্লকবাস্টার ম্যাচ হতে পারে রাসেলমেনিয়ার জন্য, যেখানে ড্রু ম্যাকেন্টায়ার আর কোডি রোডসের মধ্যেও গল্প দেখানো যেতে পারে, ড্রু ম্যাকেন্টায়ার র্যান্ডি অর্টনের মধ্যেও গল্প দেখানো যেতে পারে, তাদের মধ্যে তো পুরনো হিস্ট্রিও আছে, ওই দিক থেকে কোডি রোডস আর র্যান্ডি অর্টনের মধ্যেও গল্প দেখানো যেতে পারে, মানে একটা ভালো মতো স্টোরি লাইন সাজানো যেতে পারে। তো এইটাও একটা পসিবল চান্স আছে। আর যদি কোডি রোডসকে এই ফিউড থেকে সম্পূর্ণরূপে আলাদা রাখতে হয় বা কোডি রোডসের জন্য অন্য কোনো কিছু ডাব্লিউডাব্লিউ প্ল্যান করে থাকে, যেমন একটা কথা বললাম যে কোডি রোডস আর রোমান রিংসের ম্যাচের কথাও হচ্ছিল, তো যদি আলটিমেটলি ডাব্লিউডাব্লিউ সেই দিকেও যেতে চায় তাহলেও ডাব্লিউডাব্লিউ শুধুমাত্র আমাদের ড্রু ম্যাকেন্টায়ার ভার্সেস র্যান্ডি অর্টনের ম্যাচও দিতে পারে। যেমন বললাম যে র্যান্ডি অর্টনের নজর তো আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য ছিলই, তো সেইখানে যদি র্যান্ডি অর্টন কোনোভাবে নাম্বার ওয়ান কন্টেন্ডার হয়ে যায় এই চ্যাম্পিয়নশিপটার জন্য অ্যাট রাসেলমেনিয়া, যেমন বললাম যেভাবে ওভা ফেমি এলিমিনেশন চেম্বার জিতে নাম্বার ওয়ান কন্টেন্ডার হয়ে যেতে পারে, তেমন হয়তো আমরা দেখতে পেতে পারি যে এই বছরে এলিমিনেশন চেম্বার নাম্বার ওয়ান কন্টেন্ডারশিপের জন্য হলো, আর সেখানে এলিমিনেশন চেম্বার আমাদের র্যান্ডি অর্টন জিতে গেল, বা র্যান্ডি অর্টনের মতো সুপারস্টার যদি রয়্যাল রাম্বলও কোনোভাবে জিতে যায় শকিংলি, তো সেক্ষেত্রেও বা কী এমন হবে। তো এইভাবে কোনোভাবে যদি র্যান্ডি অর্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য কোনো সুযোগ পেয়ে যায় রাসেলমেনিয়ায়, তাহলে আমার মনে হয় র্যান্ডি অর্টন ও ড্রু ম্যাকেন্টায়ারকে চ্যালেঞ্জ করতে পারে রাসেলমেনিয়াতে। আমরা ড্রু ম্যাকেন্টায়ার ভার্সেস র্যান্ডি অর্টনেরও একটা ওয়ান অন ওয়ান ম্যাচ দেখতে পেতে পারি। তো এই কয়েকটা পসিবিলিটি বললাম যাদের সাথে ড্রু ম্যাকেন্টায়ারের রাসেলমেনিয়ায় ফেস অফ হতে পারে বা রাসেলমেনিয়া কম্পিটিশন হতে পারে ফর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ। কিন্তু এবার আলটিমেটলি কথা বলা যাক একটা ব্লকবাস্টার মানি ম্যাচের, যেটা রাসেলমেনিয়ায় ড্রু ম্যাকেন্টায়ারের জন্য ডাব্লিউডাব্লিউ করাতে পারে, বা সেই ম্যাচটা যদি রাসেলমেনিয়ার মেইন ইভেন্টে থাকে সেটা ডাব্লিউডাব্লিউকেও অনেক প্রফিট জেনারেট করে দিতে পারে। আর এখানে আমি কথা বলছি ড্রু ম্যাকেন্টায়ার ভার্সেস কোডি রোডস ভার্সেস রোমান রিংসের মধ্যে একটা ট্রিপল থ্রেট ম্যাচের ফর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ। এবার এই ম্যাচের গল্পটা কিভাবে শুরু হবে? এই ম্যাচের গল্পটা খুবই সিম্পল হতে চলেছে। প্রথম কথা হচ্ছে রোমান রিংসকে রয়্যাল রাম্বল জিতিয়ে দাও, যেটার জন্য এই বছরের পসিবিলিটিও খুব বেশি আছে। তো রোমান রিংস রয়্যাল রাম্বল জিতে গেল, রোমান রিংস রয়্যাল রাম্বল জিতে সোজা আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দিল, আর সেই সময় আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হচ্ছে আমাদের ড্রু ম্যাকেন্টায়ার। তো ড্রু ম্যাকেন্টায়ারের রোমান রিংসের গল্প এখান থেকে সেট হয়ে গেল। ওই দিক থেকে যেহেতু কোডি রোডসকেও ড্রু ম্যাকেন্টায়ার একদম ক্লিনভাবে হারায়নি, তো কোডি রোডসও একটা রিম্যাচ ডিমান্ড করবে ড্রু ম্যাকেন্টায়ারের কাছে। তো কোডি রোডসও কোনোভাবে এইভাবেই এই গল্পটার মধ্যে ইনভলভ হয়ে যাবে। আর অলরেডি যেহেতু কোডি রোডস আর রোমান রিংসের একটা থার্ড ম্যাচের কথাও রাসেলমেনিয়ায় চলছিল, তো কোডি রোডসকে কোনোভাবে কোডি রোডস কোনোভাবে রোমান রিংসকে উত্তেজিত করে দিতে পারে, যার ফলে রোমান রিংসও বাধ্য হবে কোডি রোডসকেও এই ম্যাচে ইনসার্ট করাতে, বা এই ম্যাচে কোডি রোডস আর রোমান রিংসের মধ্যে কোনো একটা গল্প ডাব্লিউডাব্লিউ এর মধ্যে দেখাতে পারে। যেমন আমরা সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের লাস্টে দেখেছিলাম যে কোডি রোডস আর রোমান রিংসের মধ্যে একটা একটা কি বলবো একটা তর্ক বিতর্ক চলছিল, যে রোমান রিংস বলেছিল সেখানে যে কোডি রোডসের সাথে রোমান রিংসের জীবনে কোনো টিম হিসেবে কাজ করবে না। তো কোডি রোডস আর রোমান রিংসের মধ্যে তো ঝামেলা আছেই, তো এদের মধ্যে তো গল্প চলবেই। আর
তার মাঝখান থেকে যেহেতু ড্রু ম্যাকেন্টায়ার আমাদের চ্যাম্পিয়ন, তাই ড্রু ম্যাকেন্টায়ারকে তো থাকতেই হবে। এইভাবে ড্রু ম্যাকেন্টায়ার ভার্সেস রোমান রেন্স ভার্সেস কোডি রোডসের মধ্যে একটা ট্রিপল থ্রেট ম্যাচও ডাব্লিউডাব্লিউই আমাদের দেখাতে পারে। আর আমার মনে হয় আমি যতগুলো ম্যাচের কথা বললাম এইটাই সব থেকে বড় ম্যাচ হতে চলেছে ড্রু ম্যাকেন্টায়ারের জন্য আর ডাব্লিউডাব্লিউর দৃষ্টিকোণ থেকেও। তো এই ম্যাচটারও পসিবিলিটি রাসেলমেনিয়াতে আছে। তো আমি তোমাদের বলে দিলাম যে রাসেলমেনিয়াতে যদি ড্রু ম্যাকেন্টায়ার অ্যাজ আওয়ার আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হিসেবে যায়, তাহলে ড্রু ম্যাকেন্টায়ারের জন্য কি কি ম্যাচ ডাব্লিউডাব্লিউ সেট আপ করতে পারে। আর এইভাবেই ড্রু ম্যাকেন্টায়ারের বর্তমান চ্যাম্পিয়নশিপ রিংটা চলতে পারে রাসেলমেনিয়া 42 পর্যন্ত অন্তত। তো এবার তোমরা বলো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, আর তোমরা কি আমার সাথে একমত, আর তোমরাও কি চাও যে ড্রু ম্যাকেন্টায়ারের এই যে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ রিংটা শুরু হয়েছে সেটা রাসেলমেনিয়া অবধি এইভাবেই যাক। এবার তোমরা রাসেলমেনিয়ায় ড্রু ম্যাকেন্টায়ারের জন্য কোন ম্যাচটাকে সবথেকে বেশি প্রেফার করবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও। আর এই পুরো গল্পটা বা এই পুরো রোড টু রাসেলমেনিয়া ড্রু ম্যাকেন্টায়ারের জন্য তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। এই ভিডিওতে আমরা ড্রু ম্যাকেন্টায়ারের রোড টু রাসেলমেনিয়ার কথা বললাম, এরপরে একটা ভিডিওতে আমি ভাবছি রোমান রেন্সের জন্য রাসেলমেনিয়ায় কী কী ম্যাচ পসিবলি করানো যেতে পারে সেটা নিয়েও একটা ভিডিও বানাবো। তো সেই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে তোমরা সেই ভিডিওটাও দেখতে পেয়ে যাবে খুবই তাড়াতাড়ি সেই ভিডিওটাও আসতে চলেছে। তাছাড়া রয়্যাল রাম্বল রিলেটেডও এখনও অনেক ভিডিও আসতে চলেছে চ্যানেলে। নেক্সট স্ম্যাকডাউনে যে 4টে ম্যাচ হতে চলেছে সেই 4টে ম্যাচের রেজাল্ট কী হতে পারে সেটা নিয়েও আমি আলোচনা করলাম এই ভিডিওতে। তো ওভারঅল তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে প্লিজ একটা অন্তত লাইক করে দিয়ে যেও। এই একটাই শুধুমাত্র আশা যে তোমরা একটা লাইক করবে, লাইকটুকু তো চাইতেই পারি। আর বাকি সাবস্ক্রাইবও তোমাদের হাতে আর কমেন্ট করাও তোমাদের হাতে। তাহলে যাই হোক না কেন, তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।